থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে রেডিয়াল ওয়েভ ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, রেডিয়াল ওয়েভ ফাংশন এবং অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন দুটি খেয়াল করো যে এক্ষেত্রে এগুলোকে সাধারণত স্পেস ওয়েভ ফাংশন বলা হয়। স্পেস ওয়েভ ফাংশন কারণ এই ক্ষেত্রে ইলেকট্রনের স্পিনকে বিবেচনা করা হয় না। তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ স্পেস ওয়েভ ফাংশন, যে তরঙ্গ ফাংশনে ইলেকট্রনের স্পিনের কথা অর্থাৎ স্পিনকে অন্তর্ভুক্ত করা হয় না, সেই ফাংশনকে বলা হয় স্পেস ওয়েভ ফাংশন বা স্পেস তরঙ্গ ফাংশন। এই স্পেস তরঙ্গ ফাংশনকে আবার দুইটি পার্টে বিভক্ত করা হয়। একটি হলো রেডিয়াল ওয়েভ ফাংশন এবং অপরটি হলো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। আমরা গত ক্লাসে রেডিয়াল ওয়েভ ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। সাধারণত স্পেস তরঙ্গ ফাংশনের যে অংশের মান শুধুমাত্র দুটি চলক, যেমন একটি হলো থিটা এবং ফাই। তোমরা জানো রেডিয়াল ওয়েভ ফাংশন সেটি হলো নিউক্লিয়াস থেকে এই শুধু এটিকে বলে ব্যাসার্ধীয় ফাংশন, অর্থাৎ নিউক্লিয়াস থেকে তরঙ্গের দূরত্বের উপর নির্ভরশীল। কিন্তু এই ক্ষেত্রে দূরত্ব নয়, যে কোণের উপর নির্ভরশীল, অর্থাৎ দুইটি কোণ। আমরা জানি যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণকে যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একে সমাধান করা হয়, তাহলে দেখতে পাই আমরা যে তরঙ্গ ফাংশনকে তিনটি তরঙ্গ ফাংশনের গুণফল রূপে প্রকাশ করা হয়, যেখানে প্রতিটিতে একটি মাত্র চলক থাকে। আমরা যেটা জানি সেটি হলো যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণে সমাধান করে এই তরঙ্গ ফাংশনকে আমরা তিনটি ফাংশনের, একটি হলো রেডিয়াল ফাংশন, আর হলো এটি দেখো থিটা, আর একটি হলো ফাই। এই তিনটি ফাংশনের গুণফল রূপে প্রকাশ করে। আমরা এটিকে বলছি, এটি হলো রেডিয়াল ওয়েভ ফাংশন। রেডিয়াল ওয়েভ ফাংশন, এটা রেডিয়াল পার্ট। আরেকটি হলো তোমার অ্যাঙ্গুলার পার্ট, এটি রেডিয়াল ওয়েভ ফাংশন। এটি ডিপেন্ড করে নিউক্লিয়াস থেকে তরঙ্গের দূরত্বের উপর। আর এই যে তরঙ্গটি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম দুইটি কোণ, অর্থাৎ সেখানে একটি পয়েন্টকে বিবেচনা করা হয়। সেই পয়েন্টটি এই মূলবিন্দুর সাথে যে কোণ করে থাকে দুইটি তলের উপর, সেই কোণ দুইটাকে একটি বলা হয় থিটা, আরটি হলো ফাই। এই দুটিকে বলা হয় অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। আমরা এরা হলো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, তাদের গুণফলকে এটাকে অ্যাঙ্গুলার পার্ট বলা হয়। অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, এই দুটি আমরা বলি স্পেস ওয়েভ ফাংশন। তাহলে স্পেস ওয়েভ ফাংশনের দুটি অংশ, একটি হলো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, আর একটি হলো রেডিয়াল ওয়েভ ফাংশন। শিক্ষার্থীবৃন্দ, স্পেস ওয়েভ ফাংশনে ইলেকট্রনের স্পিনকে
অন্তর্ভুক্ত করা হয়নি। সাধারণত আমরা হাইড্রোজেন পরমাণুর পোলার স্থানাঙ্ক দ্বারা যে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণের সমাধান হতে ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যা, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m ইত্যাদি পাওয়া যায়। এক্ষেত্রে স্পেস তরঙ্গ ফাংশনের যে অংশটি শুধুমাত্র থিটা এবং ফাই এর উপর নির্ভরশীল তাকে বলা হয় অ্যাঙ্গুলার পার্ট বা অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। এই ফাংশনগুলোর সমাধান থেকে রেডিয়াল ওয়েভ ফাংশন এবং অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের সমাধান থেকে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায়। যেমন আর, থিটা এবং ফাই এর সমাধান করে যথাক্রমে আমরা কি পাই? আর কে সমাধান করে আর, থিটা এবং ফাই কে সমাধান করে এটি প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, এটি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m l, এই 3টি আমরা কোয়ান্টাম সংখ্যার ধারণা পেয়ে থাকি। এখন আমরা দেখব যে এই যে ব্যাসার্ধীয় ফাংশন বা আমরা রেডিয়াল ওয়েভ ফাংশন বলছি, সেখানে রেডিয়াল ডিস্টেন্স যেটিকে আমরা বলি সাই, বা আমরা যদি একদম মানে এই প্রবাবিলিটির কথা চিন্তা করি তাহলে সাই স্কোয়ার এর ব্যাসার্ধীয় ফাংশন রেডিয়াল ওয়েভ ফাংশন হলো আর। সাই স্কোয়ার এই তরঙ্গ ফাংশনের সাই এবং থিটা নির্ভর করে আমরা বলছি অ্যাঙ্গুলার পার্টের উপর, অর্থাৎ একটি হলো এজিমুথাল অর্থাৎ এল, আরটি হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা নির্মিত হয়। থিটা এবং এই ফাই এর উপর ফাই নির্ভর এই থিটা এবং ফাই নির্ভর এই কৌণিক তরঙ্গ ফাংশনকে বলা হয় পারমাণবিক অরবিটাল। অর্থাৎ আমরা যে কথাটি বলছি যে থিটা এবং ফাই নির্ভর এই যে কৌণিক তরঙ্গ ফাংশন, এই অংশটিকে বলা হয় অ্যাটমিক অরবিটাল অর্থাৎ পারমাণবিক অরবিটাল। তাহলে এইখান থেকে এই থিটা এবং ফাই থেকে আমরা পারমাণবিক অরবিটালের আকৃতি সম্পর্কে ধারণা পাব। এক্ষেত্রে এসব অরবিটালের আকৃতি কি? থিটা এবং ফাই কোণের উপর কি করে নির্ভর করে, এটা দেখো মান দ্বারা নির্ণীত হয়। তবে এস অরবিটালের আকৃতি কিন্তু এই কৌণিক তরঙ্গ ফাংশন অর্থাৎ থিটা এবং ফাই এর উপর নির্ভরশীল নয় বলে এটি, যেহেতু থিটা এবং তোমার ফাই এর উপর নির্ভরশীল নয়, ফলে এটি নিউক্লিয়াসের চারপাশে একটি প্রতিসাম্য অবস্থায় থাকে। অর্থাৎ এটি আমরা বলছি এটি হলো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, অর্থাৎ এটি তোমার এই প্রতিসম গোলক নেয়। থিটা এবং ফাই কোণের মান ফাই কোণের মান ভিত্তিক এই সাই ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে, কিন্তু এস অরবিটালের কিন্তু কোনো ডিরেকশন নেই, অর্থাৎ তার কোনো দিকদর্শী ধর্ম নেই, যেটি থিটা এবং ফাই এর ক্ষেত্রে আমরা জানি যে যদি স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দেখি তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটি ধনাত্মক এবং ঋণাত্মক দিক হতে পারে, থাকতে পারে, ঋণাত্মক থাকে। এখানে দেখো থিটা এবং ফাই কোণের উপর নির্ভরতা মুক্ত এই যে এস অরবিটাল, এর ক্ষেত্রে ফাই এর মান সর্বদাই ধনাত্মক হয়, কারণ এই ক্ষেত্রে তো তোমার কোণের উপর ডিপেন্ড করে না। হাইড্রোজেন পরমাণুর জন্যে আমরা যদি তাদের পি জেড অরবিটাল ধরি,
অর্থাৎ পি অরবিটাল আমরা জানি তিনটি পি অরবিটাল, একটি পিজেড, পিওয়াই, পিএক্স, অথবা আমরা মানে পিএক্স, পিওয়াই, পিজেড হলাম। যদি আমরা পিজেড এর কথা চিন্তা করি তাহলে হাইড্রোজেন পরমাণুর পিজেড অরবিটালটির ক্ষেত্রে পিজেড, তার ক্ষেত্রে খেয়াল করো এখানে আমরা যদি দেখি, আমরা যদি L নেই, L is equals 1, M is equals 0, এটি pz এর ক্ষেত্রে। যদি আমরা px নেই, px, L is equals 1, M is equals plus 1, যদি py নেই, L is equals 1, M is equals minus 1। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এই যে দেখো, এই যে M 0 প্লাস 1 মাইনাস 1 অরবিটালের জন্য এখানে এদের জন্য যে সাইয়ের মানগুলো হবে সেগুলো আমরা একটু দেখব। যেমন পিজেড এর জন্য তার যে সাইয়ের মান, এটি দেখো সাই তখন ইজিক্যালস আসবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। যদি আমরা সমাধান, এগুলো অনেক জটিল সমাধান, আমরা রেজাল্টটা লিখবো, রেজাল্টটার মাধ্যমে আমরা অনুধাবন করার চেষ্টা করব যে এদের আকৃতিটা কি ধরনের হবে। এখানে সাই ইজিক্যাল, এগুলো সমাধান করা যায়, তোমরা ইচ্ছা করলে এগুলো সমাধান আমাদের বিভিন্ন ধরনের মানে হায়ার ইনঅর্গানিক কেমিস্ট্রি বইগুলোতে আছে। তবে অনেক বিষয় এখানে চিন্তা করে ম্যাথমেটিক্যাল হায়ার টার্মগুলো ইউজ করে এদের সমাধান করতে হয়, যেমন পলিনোমিয়াল ফাংশন ইত্যাদি আমাদেরকে জানতে হবে, তোমার স্পেরিক্যাল ফাংশন এগুলো জানতে হবে। আমরা জাস্ট খালি রেজাল্টটা দেখে আমরা একটু এগুলো অনুধাবন করার চেষ্টা করব। সাই ইজিক্যালস এক্ষেত্রে যখন পিজেড অরবিটালকে আমরা দেখব, সাই ইজিক্যালস মানটা আসে, তোমরা একটু দেখে নাও, 3/4 পাই, 3/4 পাই, এটা রুট আর কি, রুট 3/4 পাই, দ্যাট মিন্স আমরা পাওয়ার হাফ দিয়ে দিলাম, এটি cos থিটা ইনটু cos থিটা। আর এইটির ক্ষেত্রে দেখো সাই ইজিক্যালস, যখন আমরা পিওয়াই অরবিটাল দেখব, এটি 3/4 √3/4, দ্যাট মিন্স পাওয়ার হাফ, ইনটু এটা দেখো sin থিটা cos phi, sin থিটা cos phi। আর এটার ক্ষেত্রে সাই ইজিক্যালস 3/4 পাই √3/4 পাই, this is half, into sin theta sin phi, sin। এই যে সাইয়ের যে মানগুলো, এক্ষেত্রে তোমরা দেখবে যে থিটা এবং ফাইয়ের কোণের পরিমাণের উপর ভিত্তি করে এই অরবিটালগুলোকে, অরবিটাল সমূহের, যেমন পিজেড অরবিটালের জন্য আমরা জেড অক্ষ বরাবর মূলবিন্দুর চারদিকে, মূলবিন্দুর এখানে দেখো মূলবিন্দুর একদিকে যদি আমরা দেখি, জেড অক্ষের ক্ষেত্রে আমরা এই যে cos থিটার মান, তোমরা সবাই জানি যে cos থিটার মান 0 থেকে 90 যদি হয় এবং cos থিটার মান 273 থেকে 360 যদি হয়, তাহলে এই পুরো মানটা কিন্তু ধনাত্মক হবে। আমরা বলছি এই যে থিটার মান যদি 0 থেকে 90 ডিগ্রি এবং 270 থেকে এটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে এই cos থিটার মান, এটি একটা ধনাত্মক মান চলে আসবে।
এখন আমরা যদি দেখি যে এই যে ধনাত্মক মান চলে আসছে এখানে, আবার যদি আমরা বিপরীত মানগুলো বসাই, যেমন মনে করো যদি থিটার মান 90 থেকে 180 এবং 180 থেকে 270, তাহলে এই মানের জন্য এই cos থিটার মান তখন এটি নেগেটিভ ভ্যালু আসবে, এটি আসবে পজিটিভ ভ্যালু। তাহলে দেখো, ফলে মাঝে মূল বিন্দুর কেন্দ্রিক অঞ্চলে আমরা যদি 0 ইলেকট্রন ডেনসিটি ধরি, এটিকে বলে নোডাল প্লেন, নোডাল তল, তাহলে দুই পাশে দুটি ধনাত্মক সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব অঞ্চল বা দুইটি লুপ বিশিষ্ট পিজেড অরবিটাল এটি তৈরি হয়। এটি কেমন, সেটি এরকম, এটি দেখো, দুই পাশে দুইটি ধনাত্মক অঞ্চল, সেটি হলো এরকম। যদি আমরা এই জেড এক্সিসটাকে ধরি, আমরা একটা বেলুনের মতো কল্পনা করি, তাহলে এরকম হবে, এই যে এরকম, অর্থাৎ এই প্লাসে প্লাস, এই প্লাসে প্লাস, এটি একটা। আরেকটা যদি নেগেটিভ দেখো, এই প্লাসে মাইনাস, এই প্লাসে মাইনাস, এই ধরনের, অর্থাৎ এটা পুরোটাই মানে চারদিকে এরকম বলয়ের মতো, এরকম খেয়াল করো, এটি ডাম্বেলের মতো। তার মানে আমরা সংক্ষেপে বুঝি, এইটা হলো প্লাস, এটা হলো মাইনাস, দিস ইজ দ্য জেড এক্সিস। অর্থাৎ জেড এক্সিসের তোমার এটি যদি আমরা এক্স এক্সিস ধরি, এটি জেড এক্সিস, এটা এক্স এক্সিস, এটা জেড এক্সিস। অর্থাৎ জেড এক্সিসের মধ্যে এই ধরনের দুটি বেলুন আকৃতির ডাম্বেল, উপরে একটি নিচে একটি পাওয়া যায়। এটি হলো পিজেড অরবিটালের আকৃতি। এই মানগুলো কেন ধনাত্মক হলো তোমরা দেখো, এটি এই যে একটি হলো cos থিটা, থিটার মান 0 থেকে যদি 90 হয় এবং 270 থেকে 360 হয়, তাহলে cos থিটার মান পজিটিভ হবে। ঠিক একইভাবে এই যে এটা, আবার যদি cos থিটার মান কি হয় 90 থেকে 180, 180 থেকে 270 হয়, তাহলে সেটা কি হবে, নেগেটিভ হবে। এই হলো পিজেড অরবিটালের আকৃতি, অর্থাৎ এটি দুইটি ডাম্বেলের আকৃতি। অর্থাৎ নোডাল তলের দুই পাশে এখানে দেখো দুটি ধনাত্মক, অর্থাৎ সাই স্কয়ার সর্বোচ্চ, মাইনাস মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস কি হবে, মাইনাস হবে। অর্থাৎ সাই স্কয়ারের মান তখন সেক্ষেত্রে বেশি হবে। এটাকে বলা হয় যে তোমার হাই রিজিয়ন ফর দ্য ফাইন্ডিং অফ ইলেকট্রন above the both side or above the nodal plane or bottom the nodal plane, অর্থাৎ নোডাল প্লেনের উপরে এবং নিচে দুই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। সেক্ষেত্রে আমরা তখন বলি যে এটি হলো কি, ডাম্বেল আকৃতি। এটি তোমার অনেক সময় আমরা এরকম বৃত্তের মতো দেখাই, এই যে এই এটি হয়। অর্থাৎ এটি যদি জেড অরবিটাল হয়, এটি এক্স এক্সিস, এটা জেড এক্সিস, অর্থাৎ জেড এক্সিসের এই যে নোডাল প্লেন, এই নোডাল প্লেনের উপরে সাই স্কয়ার, এইটার সাই স্কয়ার, অর্থাৎ দুই জায়গায় কিন্তু যদি এখানে মাইনাস ধরা হয়, ওই যে মাইনাস যদি ধরা হয়, তাহলে এখানে সাই স্কয়ার মান পজিটিভ হয়। এখানে যদি প্লাস ধরা হয়, তাহলে এখানে সাই স্কয়ার মান পজিটিভ। তাহলে আমরা এইটি হলো পি অরবিটালের, পিজেড অরবিটালের আকৃতি। ঠিক একইভাবে তোমার py এবং px অরবিটাল দ্বয় অনুরূপ ইলেকট্রন ঘনত্ব দ্বারা কি ঘনত্ব বিশিষ্ট হয়ে তাদের আকৃতি এরকম ডাম্বেল আকৃতি সম্পন্ন হয়ে যায়। এটি ছিল পি অরবিটালের আকৃতি। আমরা জেড তোমার এস অরবিটালের আকৃতি আমরা পড়েছি। আমরা
আজকে আমরা এরপরে যেটা যাব সেটি হলো ডি অরবিটালের আকৃতি, অর্থাৎ ডি অরবিটালের আকৃতিটা কি ধরনের হয় সেটি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন থেকে আমরা সেটি দেখার চেষ্টা করব। এখানে যে বিষয়টি খেয়াল করো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইজিক্যালস, এখানে দেখো 1 এবং 2 এর জন্য প্রধান কোয়ান্টাম যদি n ইজিক্যালস 1 হয় এবং যদি 2 হয় তাহলে এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা l ইজিক্যালস 0 1। ফলে এই ক্ষেত্রে আমরা ডি অরবিটাল অস্তিত্ব খুঁজে পাই না। যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 বা তার অধিক হয় তাহলে কিন্তু আমরা বলছি যে n এর মান যদি 1 হয় তাহলে l0 m0, কিন্তু n এর মান যদি 2 হয় তাহলে l এর মান 0, l এর মান 0। আর এটা কি তোমার এটি n is equal যখন 1 then l is equal 0, যখন n is equal 2 l is equal 0 আর 1, কিন্তু n is equal যখন 3 হয় l is equal 0 1 2। এই যে l এর মান দেখো যখন 2 হচ্ছে তখন আমরা যে অরবিটাল সমূহ পাবো সেগুলোকে বলা হয় ডি অরবিটাল। অর্থাৎ n is equals 2 l is equals 2, এখানে দেখো যে সকল ক্ষেত্রেই যদি n এর মান আমরা কি পাই, যদি 3 ধরি সকল ক্ষেত্রে l 2 যখন হবে 3 এর উপরে n এর মান তো 4 হতে পারে, n এর মান যদি 4ও হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই n এর মান তো সেক্ষেত্রে যদি 4 হয় তাহলে l এর মান হবে 3টি, সেখানে l এর মান 2 আছে 3 আছে, অর্থাৎ 2 এর ক্ষেত্রেও ডি অরবিটাল পাবো, 3 এর ক্ষেত্রেও, মানে যদি যখন 4 ধরবো তখনও তো l এর মান একটা 2 পাবো, যদি n এর মান 5 ধরি তখনও তো একটা l এর মান 2 পাবো। তাহলে l এর মান যখন 2 হবে তখন আমরা ডি অরবিটাল গুলো পেয়ে থাকি। সেক্ষেত্রে দেখো যখন n ইজিক্যালস তোমার l ইজিক্যালস 2 অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান তখন কি হবে, 5টি হবে, একটি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এর জন্য পোলার অক্ষে যে আমরা তিনটি যে ফাংশন ধরি, একটি রেডিয়াল ফাংশন আর যেটি অ্যাঙ্গুলার ফাংশন, দুইটি এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের সমাধান থেকে হাইড্রোজেন পরমাণু সদৃশ আমরা 1 ইলেকট্রন সিস্টেম, এরকম পরমাণুর ক্ষেত্রে যে ডি ইলেকট্রনের তরঙ্গ ফাংশন যে সাইগুলো, এগুলো অনেক ধরনের অনেকটা জটিল সমীকরণ। আমরা জাস্ট রেজাল্টটা একটু নিয়ে তাদের আকৃতিটা ব্যাখ্যা করার চেষ্টা করব, সেটি একটু দেখি। যদি l ইজিক্যালস 2 হয় আমরা জানি m ইজিক্যালস 0 হবে, একটা প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 2 হবে, এটি হলো m এর মান। আমরা তখন এই যে ডি এর ক্ষেত্রে যখন এগুলো আমরা বলছি ডি অরবিটাল, তাহলে সেক্ষেত্রে তখন সাই এর মান এই পোলার স্থানাঙ্কে যদি l ইজিক্যালস 2 m ইজিক্যালস 0 হয় তাহলে তখন সাই এর মানটা কি হবে, এটি তোমার এটা 2 0 লেখা হয় এখানে, এটি এখানে n, এই যে n l m তিনটেই লেখা হয়, কিন্তু এখানে আমরা n টা পড়ে নিই, আমরা শুধু l এবং m নিলাম, তাহলে এটা আমরা লিখতে পারি 2 আর 0। যদি আমরা n নিতাম, n যদি আমাদের 3 হইতো তাহলে কি আসতো, ওই যে n এর মান তোমার একটা 2 আসতো,
তাহলে 2 আসলে তাহলে এটা কি 3 চলে আসতো এখানে, হ্যাঁ 3 2 0 এরকম আসতো, n l n এভাবে লিখতাম। অথবা আমরা ডাইরেক্টলি এখানে 60 লিখে আমরা এটা এক্সপ্লেন করি। তাহলে এই যে 60 যখন তোমার l এর মান 2 m এর মান 0, m এর মান 0 হলে এটি dz² কে নির্দেশ করে, সেটি হলো 60। আমরা পরে যাব। আচ্ছা এখন দেখো এটির মানটি আসবে n1। এখানে এই n1 হলো একটি নরমালাইজেশন কনস্ট্যান্ট, যেটা তোমার শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে, ওই যে ওয়েভ ইকুয়েশনটাকে যে পোলার কোঅর্ডিনেটে আমরা যদি তাকে সমাধান করি, তাহলে ওই জটিল প্রকৃতির যে সমীকরণ আসবে তার মধ্যে এই সমাধানটা হলো psi ইকুয়ালস n1। এটি নরমালাইজেশন কনস্ট্যান্ট ফর দিস, এখানে এই মানে কোয়ান্টাম ভ্যালু যেগুলো, এটাকে আমরা বলি কোয়ান্টাম নাম্বারস ভ্যালু, এগুলোর জন্য আর রেডিয়াল ফাংশন আর আর, এরপর আসবে 3 cos স্কয়ার থিটা মাইনাস 1। এটি হলো সাধারণত ডি জেড স্কয়ার যে অরবিটাল, এটি ক্ষেত্রে এটা এরকম আসবে। এটি হিসাব করলে এটি ডি জেড স্কয়ার যে অরবিটালটি আসবে, সেক্ষেত্রে দেখো এখানে আমাদের তার একটি ছোট বলয় আকৃতির রিং তৈরি হবে, এইরকম ডি জেড স্কয়ার। উপরের দিকে দুইটি লোক জেড অ্যাক্সিস বরাবর, আর এইখানে একটি রিং আকৃতির একটি তোমার বলয় ইলেকট্রন ক্লাউড এখানে সৃষ্টি হবে। এখানে দেখো এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটি জেড অ্যাক্সিস। এরপর আমরা যদি এল এর মান যদি 2 ধরি, এম এর মান যদি আমরা -1 ধরি, l = 2, m = -1, তাহলে তো আমরা প্রথমে +1 ধরি, +1, তাহলে সেক্ষেত্রে এটি হলো 60, তখন সেটি কি আসবে n2 আর রেডিয়াল ফাংশন, আর এটির ভ্যালু আসে sin থিটা cos থিটা এবং cos ফাই। এটি সাধারণত ডি জেড এক্স, এটি হলো ডি জেড এক্স অরবিটালকে তোমার এটি এরকম করলে তার এই যে জেড এক্স, দি জেড এক্স অরবিটালটি পাওয়া যাবে, সেটি হলো জেড অ্যাক্সিস, খেয়াল করো জেড অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসের মাঝখানে তার এই যে চারটি লুপ তৈরি হবে, এটি এক্স অ্যাক্সিস, এটি জেড অ্যাক্সিস, আর এটি ওয়াই অ্যাক্সিস, এটি হলো ডি জেড এক্স। এই মানগুলো যদি সমাধান করি তাহলে আমরা এই ধরনের অরবিটালগুলো পাবো। এরপরে দেখো যদি l = 2, m = -9, তাহলে দেন যখন psi এর ভ্যালুটা কি আসবে, এটা নরমালাইজেশন কনস্ট্যান্ট n3 আর আর, এরপরে এটা আসবে sin থিটা, এটিও sin থিটা cos থিটা sin ফাই, এটি হলো sin ফাই। দেখো এগুলো কোঅর্ডিনেটগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ফলে এদের ভ্যালু যেগুলো হবে, আমরা এগুলো জটিল মানে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন আমরা আমাদের সারফেস ইন্টিগ্রাল সম্পর্কে জানতে হবে, এই যে তোমার পলিনোমিয়াল ফাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে, সেগুলো তখন করলে এগুলো আমরা ডিটেলস জানতে পারবো। এগুলো আমাদের প্রয়োজনে নেই, আমাদের শুধু জানা দরকার যে ডি অরবিটালগুলো কিভাবে আসলো, সেগুলো আমরা একটু ডিসকাস করব। সেটি দেখো এখানে যে তখন এই যে psi এর মান, এটি n3 হলো একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট। এখন তোমরা দেখো যে এটা হলো
এটি DYZ, এটি হলো DYZ, অর্থাৎ y অ্যাক্সিস, z অ্যাক্সিস এবং y অ্যাক্সিসের মাঝখানে এরকম চারটি লুপ তৈরি হয়। এটি z, এটি y, আর এটি হলো x অ্যাক্সিস, এটি হলো dy। তাহলে তিনটি হলো। এরপরে L = m যদি আমরা +2 ধরি, তখন আমরা যে সাইটা পাবো, সাইয়ের যে সমীকরণ পাবো, তখন সেটি কি হবে দেখো, এটি আমরা n4 r, এটি হলো sin² θ cos 2π, sin² θ cos 2π, এটি আসবে। তাহলে এটি হলো তোমার dx² y², এটি হলো মানে তোমার অ্যাক্সিস বরাবর তাদের এই স্ফেরিক্যাল যে রিজিয়নটা সৃষ্টি হয়। তাহলে দেখো এটি হলো অ্যাক্সিস বরাবর, এটা x, এটি y, তারও চারটা লুপ, এটা x, এটা y, এটি হলো x² y²। আরটি আছে আমাদের, সেটি হলো dxy, সেটি হলো আমরা এখানে দেখাই, যদি m -2 হয়, তখন যে সাইন মান আসবে সেটি n5 আর এটি রেডিয়াস থেকে প্রত্যেকের দূরত্বই প্রায় সেম থাকবে এখানে, সেটি দেখো এখানে, সেটি হলো sin² θ এবং sin 2π, এটি তখন dxy অরবিটালকে নির্দেশ করে। এটি তুমি যদি এটি সমাধান করো, তাহলে এরকম তাদের এই অরবিটাল আকৃতিটা এরকম হবে, x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসের মাঝখানে চারটি লুপ, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এর মাঝখানে এটি z অরবিটাল, z অ্যাক্সিস, তাহলে x, y, এটি z, এটি হলো dx। এই যে পাঁচটি ডি অরবিটালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ডি অরবিটাল dxy, dyz, dzx, এই অরবিটালগুলো সাধারণত xy, yz এবং zx তলের মধ্যে অবস্থিত। খেয়াল করো, dxy যেগুলো, সেটি হলো x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসের মাঝখানে। তাহলে এর যে তল এখানে দেখো, তাদের এখানে এই x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসের মাঝখানে, অর্থাৎ x অ্যাক্সিস দিয়ে যদি একটা তল কল্পনা করো, y অ্যাক্সিস দিয়ে একটা তল কল্পনা করো, মাঝখানে যে ফাঁকা স্পেস থাকে, সেই স্পেসে এই চারটা লুপ বিন্যস্ত অবস্থায় থাকে। এদের প্রত্যেকটির চারটি করে লুপ সংশ্লিষ্ট তলের নির্দিষ্ট দুইটি অক্ষের মাঝামাঝি, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, একদম মিডলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ বরাবর বিস্তৃত অবস্থায় থাকে। যেমন xy অক্ষের আমরা বলছি ঠিক মাঝ বরাবর 45 ডিগ্রি অ্যাক্সিসে, এর কিন্তু xy তলের মধ্যে অবস্থিত, dyz তলের মধ্যে অবস্থিত, বাট y অ্যাক্সিস এবং z অ্যাক্সিসের মাঝখান দিয়ে যে তলটা যায় তার মাঝখানে উপস্থিত, বাট ওই তলের মধ্যে অবস্থান করছে। বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি আমরা দেখি এটি আমার x অ্যাক্সিস, এটি y অ্যাক্সিস, আমার এই তলের উপরেই আছে, তলের উপরেই এই যে এই তলের উপরেই এইখানে একটি অরবিটাল আর এই পাশে একটি, অর্থাৎ xy তলের উপরেই চারটি লুপ, কিন্তু x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসের মাঝ বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আবার মানে যদি yz অরবিটাল দেখো, তাহলে yz তলের মধ্যেই থাকবে, কিন্তু y অ্যাক্সিস এবং z অ্যাক্সিসের মাঝ বরাবর।
জেড এক্স এর ক্ষেত্রেও একই। আর অপর যে দুটি আছে খেয়াল করো যে এই যে তিনটি অরবিটালের আমরা এইগুলো বলছি যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, প্রত্যেকের এই তিনটি অরবিটালেরই তোমার প্রত্যেকের দুটি করে নোডাল তল থাকে। অর্থাৎ এটাকে আমরা বলছি জিরো ইলেকট্রন ডেনসিটি রিজিয়ন। সেটি এক্স এক্সিস এক্স ওয়াই এবং ওয়াই জেড যদি বলো, এক্স ওয়াই যদি ধরো, তাহলে এক্স এক্সিস দিয়ে যে তার তলটা হয়, আবার ওয়াই এক্সিস দিয়ে যে তলটা হয়, সেই তল বরাবর কিন্তু তার ইলেকট্রন ডেনসিটি শূন্য। অর্থাৎ তার দুইটি নোডাল প্লেন থাকে, প্রত্যেকটি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স। এবার আমরা দেখব যে যেমন মনে করো ডি এক্স ওয়াই অরবিটালের জন্য এক্স জেড এবং ওয়াই জেড তল হচ্ছে তার নোডাল তল। এইগুলো লিখে দেওয়া ভালো, তোমরা একটু দেখে নাও। ডি এক্স ওয়াই এর জন্য কোন কোন তল? তোমার ওয়াই জেড এবং জেড এক্স, এই দুটো হলো নোডাল তল। ডি ওয়াই জেড এর জন্য এক্স ওয়াই আর এটা কি জেড এক্স, আর ডি জেড এক্স এর জন্য এটি হলো নোডাল তল। এগুলো হলো নোডাল প্লেন। এখানে ইলেকট্রন ডেনসিটি 0, এটা হলো এক্স ওয়াই আর এটা কি ওয়াই জেড, এগুলো হলো তার নোডাল তল। এবার আমরা দেখব যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার যে আকৃতি তাদের মিল আছে। তাদের ক্ষেত্রে দুটি বড় লোব জেড এক্স ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে জেড অক্ষ বরাবর উভয় দিকে বিস্তৃত। জেড স্কোয়ার আরো একটি তোমার কি থাকে, ছোট বড় আকৃতি থাকে, আমরা দেখাইছিলাম, সেটি হলো রিং সাইজ। এটি কিন্তু এক্স ওয়াই প্লেনের উপর, অর্থাৎ এটি হলো ডি জেড স্কোয়ার অরবিটাল যদি বরাবর থাকে তাহলে এক্স ওয়াই প্লেন এই তলের উপরে কি থাকবে, একটি তোমার বলয় আকৃতির একটি ছোট তোমার ইলেকট্রন রিজিয়ন স্পেস থাকবে, আর তলের উপরে এবং নিচে দুটি বড় লোব থাকবে। আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দেখো ডি জেড স্কোয়ার অরবিটালকে এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এক্স স্কোয়ার অরবিটাল দ্বয়ের একটি লিনিয়ার কম্বাইনেশন ধরা হয়। আবার বলছি, ডি জেড স্কোয়ার অরবিটালকে ডি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং জি জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এই অরবিটাল যে দ্বয়ের একটি রৈখিক সংযুক্তি রূপে তাদেরকে লেখা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখলাম এই যে ডি অরবিটালগুলোর ক্ষেত্রে যদি আমরা রেডিয়াল ফাংশনটাকে নিয়ে একটু দেখি, যে আর শুধুমাত্র প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর যে নির্ভর করে, কোনো এনডি অরবিটালের সে মধ্যে যদি এনডি মানে 3D বা 4D এরকম এনডি এন নির্ভর করে, এন নির্ভর ব্যাসার্ধীয় দূরত্ব যেটা, সেটা হলো রেডিয়াল যে তোমার ডিস্টেন্স, সেটা আর এর বিপরীতে যদি আমরা ইলেকট্রন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডেনসিটি যদি আমরা প্লটিং করি, দ্যাট মিনস সাই স্কোয়ার, অর্থাৎ সাই স্কোয়ার বনাম আর যদি আমরা দেখাই যে কোনো ডি অরবিটালের ক্ষেত্রে, অর্থাৎ এনডি অরবিটালের ক্ষেত্রে যদি সেটা আমরা দেখাই, তাহলে বুঝতে পারবে যে দেখো আমরা বলছি যে এন এর মান যত বাড়বে নিউক্লিয়াস থেকে দূরত্ব তত বাড়বে, জাস্ট এইটুকু। এটাই আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। সেটা হলো এটি যদি আমরা 3D ধরি, এটা হলো সাই স্কোয়ার আর স্কোয়ার, এটা আর এর ফাংশন যেটা, আর এটা হলো নিউক্লিয়াস থেকে দূরত্ব, ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এটি তোমার ইলেকট্রন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডেনসিটি, নিউক্লিয়াস থেকে যে দূরত্বে থাকবে সেটি, এটি নিউক্লিয়াস থেকে দূরত্বের সাথে তার একটি যদি আমরা প্লটিং করি, তাহলে দেখা যায় 3D এর ক্ষেত্রে
এই ধরনের একটি লেখচিত্র পাওয়া যাবে। যদি আমরা সেটি 4D এর ক্ষেত্রে দেখি, এটি আর এটি সাই স্কয়ার আর স্কয়ার। 4D এর ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটি, এখানে কিন্তু একটি নুডল স্পেস থাকে। এরপরে যদি আমরা দেখি, আমরা যদি 5D দেখি, সাই স্কয়ার আর স্কয়ার আর 5D, তাহলে দেখো এই যদি 6D দেখো তাহলে এটি এরকম। এই চিত্র থেকে যেটি আমরা বুঝতে পারি সেটি হলো যে n এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্র হতে সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব অঞ্চলের দূরত্ব বৃদ্ধি পায়। জাস্ট আমরা 3D যতটা দূর হবে, 4D তার চেয়ে আরো বেশি দূরে, 5D তার চেয়ে আরো বেশি দূরে, 6D তার চেয়ে দূরে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে। কোনো নির্দিষ্ট ডি অরবিটাল এটি গোলাকারভাবে প্রতিসম নয়, তবে অর্ধ বা সম্পূর্ণরূপে পূর্ণ সবকটি ডি অরবিটালের আকৃতি গোলাকারভাবে এরা প্রতিসম। এইগুলো আমরা বলছি যে একটু যেটা দেখলাম, এই যে লোকগুলো দেখালাম, সেগুলো সব দিকে প্রতিসম। এখানে যে বিষয়টি দেখো যে যদি এখানে আমরা নুডাল প্লেন ধরি, তাহলে নুডাল প্লেন যদি 3D এর ক্ষেত্রে ধরি তাহলে কি হবে, n মাইনাস l মাইনাস 1, তাহলে 3, এটা মাইনাস 2 মাইনাস 1, তাহলে এটা কত আসবে? দেখো কোন নুডাল প্লেন নাই, অর্থাৎ 3D এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন নুডাল প্লেন এখানে আমরা খুঁজে পাচ্ছি। কিন্তু যদি 4D ধরো, এটা দিস ইজ 3D, এটা করছি আমরা 4D, এটা হলো 5D, এটা 6D, তাহলে যদি 4D ধরো, এটা এখানে আমরা করলে ভালো, এখানে দেখায় এটা n মাইনাস l মাইনাস 1, 3 মাইনাস 2 মাইনাস 1, এটা আছে, অর্থাৎ নো নুডাল প্লেন, নো নুডাল প্লেন, এখানে কোনো নুডাল প্লেন নাই। বাট এখানে দেখো যদি তুমি বসাই দাও এখানে, তাহলে বুঝবে n মাইনাস l মাইনাস 1, 4 মাইনাস 2 মাইনাস 1, দ্যাট মিন্স এক, তার একটা নুডাল প্লেন। আবার এর ক্ষেত্রে দেখো n মাইনাস l মাইনাস 1, এটি 5 মাইনাস 2 মাইনাস 1, কয়টি? দুটি, অর্থাৎ এই একটি একটি। আবার এর ক্ষেত্রে 6D এর ক্ষেত্রে এখানে দেখো তাহলে n মাইনাস l মাইনাস 1, 6 মাইনাস 2 মাইনাস 1, দ্যাট মিন্স কত? এর তিনটি, এই যে তিনটি নুডাল প্লেন, অর্থাৎ এটি নিউক্লিয়াস থেকে দূরত্বে অবস্থান করে তার তিনটা নুডাল প্লেন পার হয়ে এই ডি অরবিটাল গুলো থাকবে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, 1 ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ন্যায়। এই যে তাদের আমরা পি অরবিটাল, এখন আমরা যদি দেখি আমরা ইলেকট্রন বিন্যাস করি বহু ইলেকট্রন বিশিষ্ট মৌলসমূহের ক্ষেত্রে, তাহলে তাদের ডি অরবিটাল, বিভিন্ন অরবিটালগুলো কি ধরনের হবে। সেই ক্ষেত্রেও কিছু, যদিও এগুলো খুব জটিল, মানে সমস্যা সুবিচার ওয়েভ ইকুয়েশন সমাধান করে তাদের মান পাওয়া খুবই অসম্ভব অনেক ক্ষেত্রে, তবে কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে তাদের মানগুলো কিন্তু বের করা যায়, যেটি অধিকাংশ পরমাণুর ক্ষেত্রে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণের মূল সমাধান আমরা বলছি এটি খুবই তোমার জটিল প্রকৃতি। এই কারণে এর যে বাস্তবিক যে মানে তোমার পক্ষে এর সমাধান কিন্তু অসম্ভব। যেমন এখানে দেখবে কিছুটা আমরা এটাকে মডিফাইড করে এদের আমরা বলছি কিছু সমাধান করা সম্ভব। যেমন সেক্ষেত্রে কিছু কিছু মডিফিকেশন আনতে হবে কোন কোন জায়গায়, যেমন অ্যাপ্রক্সিমেশন মেথড, পিটারবেশন থিওরি এবং ভেরিয়েশন থিওরি ইত্যাদি প্রয়োগ করে তোমার 2 বা এর কাছাকাছি সংখ্যক ইলেকট্রনযুক্ত পরমাণুর ক্ষেত্রে মোটামুটি এই তরঙ্গ সমীকরণের আসন্ন সমাধানগুলো দ্বারা
এই হাইড্রোজেন পরমাণুর মতো এস পি ডি এদের অরবিটালগুলোর আকৃতিগুলো কিছু ব্যাখ্যা করা যায়। ফলে এইগুলো আমাদের ইলেকট্রোবিন্যাসের হিসেবে আমরা লিখে থাকি। এরূপ গাণিতিক গণনা যদিও গণনা থেকে আমরা যেটা বলবো যে বিভিন্ন অরবিটালের প্রকারের যে শক্তি এস থেকে পি এর বেশি, ডি এর বেশি, এফ এর বেশি, এটি বৃদ্ধি পায়। তো কোনো পরমাণুর অরবিটালের শক্তি ওই পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান চার্জ বা পারমাণবিক সংখ্যা এবং যোজনী যে তার যে ব্যালেন্স শেল আছে, ব্যালেন্সের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের উপস্থিতির উপরও নির্ভর করে, সেটি দ্বারাও তা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা এরূপে আমরা যে তোমার বিভিন্ন উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অর্থাৎ বহু ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম ক্ষেত্রেও এসপিডি এই যে অরবিটালগুলোর আকৃতি সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।